আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ সংবাদ বিশ্লেষণ। মূলত নতুন একটি সংবাদ বেশ আন্তর্জাতিক ক্ষেত্রে শোনা যাচ্ছে, তা হচ্ছে বিশ্ব অর্থনীতি নিয়ে। তো সে কারণেই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্ব অর্থনীতির বাঁক বদল। অর্থাৎ বিশ্ব অর্থনীতি যেভাবে চলছিল ভিন্ন রূপে চলতে থাকবে সামনে থেকে, সে কারণেই বাঁক শব্দটা এখানে দেয়া হচ্ছে। মূলত আমরা জানি যে এই যে জুন মাসের 9 তারিখ, অর্থাৎ সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের যে পেট্রো ডলার চুক্তি, তো 1974 সালে 1974 সালের 9 জুন চুক্তি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তা 50 বছর পূর্তি হয়েছে 2024-এর 9 জুন। 50 বছর পরে চুক্তি আর নবায়ন করছে না সৌদি আরব। সেইটির কারণে একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে ইউএস বা আমেরিকা। সুতরাং যে মরলিপনা যে আমেরিকার বিশ্ব অর্থনীতি এবং সামরিক শক্তি দুই দিক থেকেই সে নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু এই কারণে তারা কিন্তু একটা হোঁচট খেয়েছে। তারা এই চুক্তিটির 80 বছরের নবায়ন করার জন্য চেষ্টা করছিল, কিন্তু সেটা একমত পোষণ করেনি সৌদি যুবরাজ ক্রাউন প্রিন্স, অর্থাৎ মোহাম্মদ বিন সালমান এটা নবায়ন না করায় নতুন একটি অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা জানি ডলারের যে আধিপত্য, সেটা সারা বিশ্বব্যাপী ডলার দ্বারা আমরা নির্যাতিত হতে দেখছি অন্য দেশগুলোর অর্থনৈতিক টোটাল নিয়ন্ত্রণ করতো আমেরিকা। এটা ঘটছিল একটু ইতিহাস পর্যালোচনা না করলেই নয়। সেটি হচ্ছে 1974-এর কথা। আমরা জানি আসলে 1939 সালে যে থেকে 45 সাল পর্যন্ত যে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল, দ্বিতীয় মহাযুদ্ধে পরে আমেরিকা তাদের নেতৃত্বে বিশ্ব চলে গেছে। মূলত পরমাণু শক্তিধর হওয়ার কারণে সবাই তাকে সম্মান করতে শুরু করে এবং ডলার রিজার্ভ আন্তর্জাতিক কারেন্সি হিসেবে রিজার্ভ শুরু হয় ডলার কেন্দ্রিক। কিন্তু যখন ভিয়েতনাম যুদ্ধ শুরু হলো 1955 থেকে 70-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এই যুদ্ধ হয়েছিল, তখন যুক্তরাষ্ট্রের পতন অনিবার্য হয়ে যায়, যে ঠগ হারবে। এই অবস্থায় ইউরোপীয় দেশগুলো তাদের ডলার রিজার্ভ ফিরিয়ে আনার চেষ্টা করছিল। যে ডলার নয়, মূলত তারা ডলার বিপরীতে তারা কিছু স্বর্ণ রিজার্ভ হিসেবে রাখতো। সেই স্বর্ণ নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু আমেরিকার সাথে যে কথা ছিল তাদের সাথে, সেই ওয়াদা তারা রক্ষা করেনি। যে আমেরিকার বৈশিষ্ট্য আমরা জানি যে তারা ওয়াদা রক্ষা করে না। এখন আমাদের দেশও যেরকম রিজার্ভ আছে, যে কয় বিলিয়ন ডলার, অন্যান্য দেশ সবার ক্ষেত্রেই একই রকমই ঘটনা করে। আফগানিস্তানে কিছু রিজার্ভ ছিল, সেটাও তারা দেয়নি। আমরা এই বিষয়গুলো আগে থেকেই জানি কিন্তু এখন সেই ঘটনা আগেও ছিল, ইউরোপীয় দেশগুলোর সাথে সে একই আচরণ করেছিল। তো এই অবস্থায় তাদের পতন অনিবার্য হয়ে গেছে। ইউরোপীয় দেশগুলো একসাথে তাদের উপর চাপ সৃষ্টি করে নতুন একটা অবস্থার সৃষ্টি হতো। কিন্তু মাঝখানে এই সৌদি যে বাদশার সাথে চুক্তি হলো 1974 সালে 9 জুন, অর্থাৎ পেট্রো ডলার চুক্তি বলা হয়। পেট্রো ডলার বলা হয় যে পেট্রোলিয়াম বা তেলগুলো রপ্তানি করা হবে একমাত্র ডলারের মাধ্যমে, অর্থাৎ ডলার দিয়েই শুধুমাত্র তেল রপ্তানি হবে। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল একটা সুবিধা পেয়ে গেল। সৌদি আরব শুধু একা যদি এই সিদ্ধান্ত নিত তাহলেও অত প্রভাব হতো না, আমেরিকার অনুকূলে যেত না। কিন্তু সৌদি আরব আবার করেছে কি, ওপেক বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, সেই ওপেক গঠন করে। সেই ওপেকের দেশগুলো সৌদি আরবকে ফলো করে, ফলে টোটাল তেল রপ্তানি হতো ডলারে। এবং এই ডলারের কারণে এই ডলারের আধিপত্য শুরু হয়ে যায় এবং তারা প্রয়োজনে ডলার ছাপায় এবং ডলার ছাপিয়ে বেশি যে পরিমাণ তারা ডলার ছাপাতে পারবে তার চেয়েও তারা ছাপিয়ে ডলারকে সাপ্লাই দিত, কারণ ডলারের চাহিদা ছিল এই তেলের রপ্তানির কারণে। মার্কিন আশীর্বাদ পুষ্ট সংস্থা IMF-এর সূত্রানুসারে কোনো দেশের জিডিপির 50%-এর বেশি ঋণ হলে
সেই দেশ ঝুঁকিপূর্ণ, আর 70% বেশি হলে তা দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জিডিপির আকার 28 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির ঋণ 34 ট্রিলিয়ন ডলারের বেশি। দেখা যায় এর ঋণ 120%-এরও বেশি। তারপরেও দেশটি মরুলিপনা করে কিভাবে? মূলত পেট্রো ডলার চুক্তি, যা 1974 সালের 8 জুন সৌদির সাথে যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয়েছিল, যা পরে অন্যান্য আরব দেশগুলো মেনে চলেছে। এই কারণে ডলারের চাহিদা থেকে যায় এবং যুক্তরাষ্ট্র অতিরিক্ত ডলার ইচ্ছামতো ছাপাতে থাকে, যা যুক্তরাষ্ট্রকে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণে সহায়তা করে। এই যে একটি বিষয়, তারা স্বেচ্ছাচারিতা করে বিশ্বকে নাকে দড়ি দিয়ে তার ডলার কিনতে বাধ্য করে এবং বৈদেশিক ক্ষেত্রে এই যে তেল সহ অন্যান্য বিষয়গুলো কিনতে ডলার কি একমাত্র আন্তর্জাতিক কারেন্সি হিসেবে গণ্য করতে বাধ্য করে। ফলে বিশ্ব অর্থনীতিতে তার মরুলিপনা অব্যাহত থাকে। কারণ যেহেতু চুক্তিতে যে ডলার দিয়ে কিনতে হবে, এই জন্য ডলার বাজারে চাহিদা রয়েছে। এই চাহিদার কারণে তারা সবসময় বিশ্ব বাণিজ্যে তার নেতৃত্ব দিত। তো সেই ঘটনাটি এবার আর কিন্তু সৌদি আরব এই চুক্তির নবায়ন করেনি এবং তারা শুধুমাত্র ডলারই বিক্রি করতে হবে এর থেকে সরে আসছে এবং তারা অনেক চেষ্টা করছে প্রায় 80 বছরের চুক্তি নবায়ন করবে। সেক্ষেত্রে সামরিক সুবিধা সহ অন্যান্য সব কিছু দেবে, কত অঙ্গীকারই করছে, যা ইতিপূর্বেও করেছিল। 74 সালে যখন এই যে পেট্রো ডলার চুক্তি হয়েছিল, তখনও বলছিল যে আমি তোমাদের এই চুক্তি করো, তোমাদের সামরিক গ্যারান্টি আমরা দিচ্ছি, নিরাপত্তা সহ অন্যান্য বিষয়গুলো আমি দেখব। সেই হিসেবে তারা করছে, কিন্তু প্রয়োজনের সময় আসলে তারা সেরকম ভূমিকা রাখতেও পারে না। এখন যে সামরিক যে সুবিধা দিতে চায় সৌদি আরব যে আশা করছে, সেটা কিন্তু আমেরিকা দিচ্ছে না। একইভাবে এখন সৌদি আরবের সুযোগ রয়েছে যে পরমাণুর যে স্বীকৃতি অথবা পরমাণু 100-150 পরমাণু বোমা নিয়ে আসবে, সেই সুবিধাটা আমেরিকার কাছ থেকে বার্গেন করবে বা দর কষাকষি করতে পারবে, সুযোগটা কিন্তু তাদের হয়েছে। এখন যদি এই চুক্তি টোটালি নবায়ন না করে, অন্যান্য দেশের মুদ্রায় তারা যদি কেনাবেচা করতে পারে, যেমন বিশেষ করে চীনের ইউয়ান এবং রাশিয়ার রুবল, এই সহ অন্যান্য দেশের যে মুদ্রা তার সাথে যদি রপ্তানি করে, অন্যান্য দেশগুলোকেও সে ডমিনেট করতে পারবে। সৌদি আরব বলবে তেল পেতে গেলে তোমার এই কথাগুলো শুনতে হবে। তো সেক্ষেত্রে কোনো দেশের মুদ্রাকে সে আন্তর্জাতিক কারেন্সি হিসেবে স্বীকার নাও করতে পারে, সেই দেশকে শাসন করার জন্য, শোষণ করার জন্য সেই সুযোগটা করতে পারে। তার হাতে কিন্তু বিশাল একটি শক্তি রয়েছে। আর আরব দেশগুলো যদি একমত পোষণ করে, তাহলে তো ভয়াবহ একটা বিষয়। আর এক্ষেত্রে সামরিকভাবে যে আমেরিকা তার যে সামরিক বা পেশি শক্তি প্রদর্শন করবে, সেটাও একটি হুমকির সম্মুখীন হয়ে গেছে এখন। কারণ কি, এই যে এক হচ্ছে যে মধ্যপ্রাচ্যে তো তাদের যে পরাজয় ফিলিস্তিন কেন্দ্রিক, এটা অনেকটা পরাজয়ের কাছাকাছি। সেটা একটা আফগানিস্তানেও তাদের পরাজয় সামরিক থেকে। এখন বিশ্ব অর্থনীতিতেও তার একটা কঠিন অবস্থার ভিতরে হয়েছে। এখন তাদের যদি সামরিক বাহিনী, যে সৌদি আরব, কাতার সহ অনেক, জর্ডান, অনেক জায়গায় তার সামরিক ঘাঁটি রয়েছে, সিরিয়াও ঘাঁটি রয়েছে, দিয়ে যদি সৌদি আরবকে সামরিকভাবে চেষ্টা করে তাকে দমন করার, সেটাও সম্ভব না। কারণ এই সুযোগটা রাশিয়া নিয়ে নেবে। কারণ রাশিয়া এই সুযোগ ব্যবহার কোন ক্রমেই মিস করতে চাইবে না। সেখানে আরব দেশগুলোর পাশাপাশি এই রাশিয়া, সে কিন্তু সৌদি আরবের পাশে থাকবে। শুধু না, যদি সৌদি আরব যদি আক্রমণের শিকারও হয়, তাহলে রাশিয়ার কোনো সমস্যা নেই। সে যদি সৌদি আরবকে সাহায্য নাও করে, তাহলেও তাদের সুবিধা। কারণ দ্বিতীয় যে রপ্তানিকারক দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারী দেশ হচ্ছে রাশিয়া, বলা হয় দ্বিতীয়। তা সেই এত বড় একটা তেল রপ্তানিকারক এবং রিজার্ভের দেশ, তারা যে একচেটিয়া, তারা কিন্তু বিশ্ব তেলের রপ্তানির যে ক্ষেত্রটা, সেটা কিন্তু দখল করে নেবে। তাতেও রাশিয়ার লাভ, এমন সুযোগ দিতে পারে না আমেরিকা। তো এই একটা বিষয় যে এই কারণে মনে করা হয় যে ডলারের আধিপত্য বিশ্বে, সেটার মনে হয় বাক বদল হতে শুরু করলো। এখন নতুন মুদ্রা ব্যবস্থা চালু হবে। সেই যে আমি এক সময় স্বর্ণ মুদ্রার যে বিনিময়, সেটাও হতে পারে, অথবা তাদের আন্তর্জাতিক কারেন্সি হিসেবে নতুন
কোনো কোনো মুদ্রাকে গ্রহণ করতে পারবে, তারা সিদ্ধান্ত নিতে পারবে। সুতরাং একচ্ছত্র আধিপত্য যে ডলারের, সেটা থেকে বিশ্ব কিন্তু অন্যদিকে মোড় নিল। এই মোড় নেওয়ার ফলে যে সামরিক শক্তির পাশাপাশি যে অর্থনৈতিক শক্তি প্রদর্শন করতো আমেরিকা, সেটা কিন্তু তাদের পক্ষে সম্ভব না। এই যে ইসরায়েলের পরাজয় নয়, সরাসরি আমেরিকার পরাজয়। তো সামরিক শক্তির দিক থেকে হচ্ছে দুইবার হোঁচট খাচ্ছে, এবং তার যে যন্ত্রপাতি যেগুলোর কথা বলছে, যে আয়রন ডোম অথবা অন্যান্য প্যাট্রিয়ট অথবা পরবর্তীতে F-35 বিমানের কথা বলছে, সেগুলো অতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তার বিপরীতে আমেরিকার কাছাকাছি চলে আসছে ইরান অথবা রাশিয়া সহ অন্যান্য দেশগুলো, তুরস্ক, এরা কিন্তু সামরিক শক্তিতে এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সামরিক শক্তিতেও সে যে হোঁচট খাচ্ছে, ঠিক একইভাবে বিশ্ব অর্থনীতিতে আরেকটি হোঁচট খাবে। আমরা জানি যে আমেরিকা যতই হোঁচট খাক, এখনও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হিসেবে বিবেচিত হয়। কিন্তু এই সামরিক এবং অর্থনীতি দুই দিক থেকে ধাক্কা খেলে ঘাড়ে ইতিমধ্যে শ্বাস ছাড়ছে, নিঃশ্বাস ফেলছে চীন। চায়না অবশ্যই সামনে এগিয়ে যাবে, হয়তো বা 2-3 বছরে আমেরিকাকে টপকে যেতে পারে। জিডিপির দিক থেকে, সমস্ত দিক থেকে চীনা প্রেসিডেন্ট শি যেভাবে এগিয়ে যাচ্ছে, তার নেতৃত্বে চায়না, সেটা বিশেষভাবে লক্ষণীয়। ঠিক একই পাশাপাশি আরব দেশগুলো এগিয়ে যাচ্ছে, এবং তারাও এই যে চীন, রাশিয়া এবং আরব দেশগুলো, তারা কিন্তু নেতৃত্বে চলে আসতেছে, যেটা আমেরিকার জন্য একটি হুমকি। তো এখন আমরা যে কারণে আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যারা ডলারের উপর নির্ভরশীল যেসব দেশ, তাদের চিন্তার বিষয় হচ্ছে অনেক ব্যবসায়ীরা কান্নাকাটি করবে এক সময়, কারণ তাদের ডলার বিপরীতে যে বিশ্ব বাণিজ্যে তারা অংশীদার, সেটা থেকে যদি আমেরিকার ফল করে, তাহলে তাদের রিজার্ভ ডলারে, তাদের বিশ্ব বাণিজ্য যে ডলারে, এই কেন্দ্রিক যাদের বিজনেস, অনেক ব্যবসায়ীরা কিন্তু হাত খালি হয়ে যাবে। তারা কিন্তু সেই যে নেতৃত্বে ব্যবসায়ী, সেটাতে কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেল। এবং সর্বোপরি আমেরিকা চায়না, রাশিয়ার কাছে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা খাবে। পাশাপাশি আরব দেশগুলো বড় ধরনের অস্ত্র হাতে পেয়ে যাবে। আগের মতো আমেরিকার কথা অনুযায়ী যে চলবে, যে নাকে দড়ি দিয়ে টানা, কিছু হইলে তোমার ডলারের যে কথাগুলো, যে চুক্তির কারণে যে মানতে হতো, সেগুলো মানতে হবে না। এই কারণে আর নাকে দড়ি থাকবে না, সেক্ষেত্রে স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নিতে পারবে। সেই কারণেই আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে এখানে যে বাঁক বদল অর্থনীতির। আমরা দেখলাম যে আমেরিকা তার 28 বিলিয়ন ডলার ট্রিলিয়ন, 28 ট্রিলিয়ন ডলার যে জিডিপি, সেই জিডিপি তুলনায় 34 ট্রিলিয়ন তার এখানে তার ঋণ রয়েছে। তারপরেও তারা দেউলিয়া হচ্ছে না। অর্থাৎ তারা কতটা জুলুম চালছে, একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে অর্থনীতির নিয়মের বাইরে গিয়ে। তার যে বিশেষ করে এই যে তথ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক, যেটাকে আমরা বলি আইএমএফের তথ্যেই বলা হয়েছে যে একটা ঝুঁকি, আমেরিকার যে অবস্থা, সেটা কোনোভাবেই স্বাভাবিক নয়, অ্যাবনর্মাল। তো এই অ্যাবনর্মাল অর্থনীতি পরেও তারা বিশ্ব বাণিজ্যে, বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে, সেটা এবার নিশ্চয়ই একটা বড় ধরনের ধাক্কা খাবে। সামনের বিশ্বে এই বিশ্ব মোড়ল হয়তো পতন দেখবে বিশ্ববাসী, সেটাই কি কিন্তু ইঙ্গিত করছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।